হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করব মনস্টার সিরিজের 26 নাম্বার পার্ট। তো এর আগে আমি আরও অনেকগুলো পার্ট এক্সপ্লেন করেছি, ওইগুলো দেখে আসুন, তাহলে এই পার্টটি দেখতে অনেক মজা পাবেন। গত পর্বে আমরা দেখেছিলাম লির হুঁশ ফিরে গিয়েছিল, যেটা দেখে অনেক বেশি খুশি হয় রোশনি। এই পর্বের শুরুতে দেখানো হয় লিয়ের তার অতীতের কিছু কথা মনে হতে থাকে আর সে ব্যথায় অনেক বেশি চটপট করতে থাকে, যা দেখে পেনি তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডক্টর তাকে সিটি স্ক্যান করে বলে যে তার মাথায় বুলেট লাগার কারণে অর্ধেক ব্রেনের স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। সে যদি পুরনো স্মৃতি মনে করতে চায় তাহলে তার এভাবেই কষ্ট হবে। পেনি বলে এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তখন বস বলে যে আমি একজন হিপনোটিস্টকে জানি, তাকে ডাকিয়ে লিয়ের চিকিৎসা করিয়ে নিব, এই বিষয়ে তোমরা চিন্তা করো না। অন্যদিকে আমরা নীলকে দেখতে পাই। নীল মিডিয়ার সামনে এসে বলে যে 1 বছর আগে ভিক্টরের জন্য বা ভিক্টরের কোম্পানির জন্য আমার অনেক নাম খারাপ হয়েছে। এইসবের সাথে আমি জড়িত ছিলাম না, তারপরেও আমাকে জড়ানো হয়েছে, কিন্তু এখন আমি সবকিছু থেকে বেরিয়ে এসেছি। ভিক্টরের জন্য আমাদের দেশের আর্মিদের যা যা ক্ষতি হয়েছে সবকিছুর ক্ষতিপূরণ কিন্তু যেই বহন করেছে। তাই আমি চাচ্ছি নেক্সট প্রেসিডেন্ট নির্বাচনে যে অংশগ্রহণ করুক, যদি আপনারা সাপোর্ট করেন তাহলেই। অন্যদিকে জিনাকে দেখানো হয় যে কিনা একটি টিভি শো এর জন্য রেডি হচ্ছিল। জিনা মনে মনে ভাবছিল এই ইন্টারভিউতে আমি তোমার এমনভাবে পর্দাফাশ করব যে তুমি পুরো দুনিয়ার সামনে মুখ দেখানোর অবস্থানে থাকবে না। অন্যদিকে আমরা জেকে দেখতে পাই যে কিনা অনেক বেশি খুশি ছিল, কারণ সে তো এখন নেক্সট প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবে এবং তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো মানুষও ছিল না। নীল কিছু মেহমান ডাকে বাসায় খাওয়ানোর জন্য, আর তারা সবাই ছিল নির্বাচনের প্রেসিডেন্ট গ্রুপের মেম্বার, আর নীল তাদের খাবার খাওয়াচ্ছিল যাতে তারা জেজের বিরুদ্ধে না দাঁড়াতে পারে। এখানে জেজে চলে আসে, সে এমনভাবে ভাব করে যে সে কোনো কিছুই বুঝে না বা সে অনেক নম্রভদ্র। অন্যদিকে সে ইন্টারভিউয়ের জন্য বেরিয়ে যায়। সে তো আসলে জানতো না তার ইন্টারভিউ কে নিবে। তখনই তার দেখা হয় জিনার সাথে। জিনাকে দেখে সে অনেক বেশি অবাক হয়, কারণ সে কল্পনাও করতে পারেনি যে জিনা কোনোদিন একজন বড় লয়ার হয়ে আসবে বা সে তার সামনে এসে দাঁড়াবে। জিনা বলে যে আমি আপনার এমনভাবে মুখোশ খুলব যেটা আপনি জীবনে কল্পনাও করতে পারেননি। জিনার বলা কথাগুলো সে এতটা মাথায় নেয় না, মনে করে আমি তো এখন অনেক বড় পজিশনে আছি, এই ছোটো মেয়ে আমার কি করতে পারবে, এটা ভেবে সে হাসতে শুরু করে। তখনই ইন্টারভিউ শুরু হয়ে যায়। ইন্টারভিউয়ের একজন হোস্ট থাকে। হোস্ট জেকে বলে যে আপনার তো এটা উকিল হিসাবে লাস্ট ইন্টারভিউ, তারপর তো আপনি মেয়র হয়ে যাবেন, এরপর তো আপনাকে আর আমরা এই পেশায় দেখব না। তাই এখানে আজ কথা বলার জন্য আমরা একজন ইয়াং লয়ারকে রেখেছি। ফর্মালিটির খাতিরে জে জিনাকে প্রশ্ন করে যে এই উকিলের পেশাটা তোমার কেমন লেগেছে। জিনাও এটার উত্তর দিয়ে দেয়। নাতান টিভি দেখতে থাকে আর সে বলে যে এই মেয়েটা এখানে কিভাবে এলো, এই মেয়েটা তো আগের মতোই সুন্দর আছে। এসব বাদ দিয়ে চলুন আমরা দেখি জিনা কি বলে। এখানে জিনা বলে যে 12 বছর আগে একটি হসপিটালের ডাইরেক্টর এবং তার ওয়াইফকে খুন করা হয়েছিল, সাথে তাদের ছেলেকেও অন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি তো একজন উকিল, এই হিসাবে আপনার কি মনে হয়? আমি শুনেছি তাদের কাছের কেউই এই কাজগুলো করেছে। এটা শোনার পর যে অনেকটাই চমকে যায়, কারণ সে এই প্রশ্নটা কখনোই আশা করেনি। যে তো কথা ঘুরানোর মধ্যে এক্সপার্ট। সে বলে যে হ্যাঁ, এই খুনটা আমার ওয়াইফ করিয়েছিল, আমার ফার্স্ট ওয়াইফ, যে এখনো বেঁচে নেই। আমার ফার্স্ট ওয়াইফ তার বোন এবং তার বোনের হাজব্যান্ডকে খুন করে প্রপার্টির জন্য, কারণ সে অনেক লোভী ছিল, কিন্তু সেও এখন আর বেঁচে নেই। তো এই বিষয়ে আমার আর বলার কিছু নেই। ইন্টারভিউ শেষে যে জিনাকে একটি জায়গায় ডেকে এনে বলে তুমি কি মনে করেছো, তুমি এইসব প্রশ্ন করে আমাকে হারিয়ে দিতে পারবে বা তুমি প্রমাণ করতে পারবে যে তোমার ভাইকে আমি খুন করেছি? জিনা বলে এটা তো আমি অবশ্যই প্রমাণ করে ছাড়বো, আপনি দুনিয়াকে যতই পট্টি পড়ান, তবে আমার ভাইয়ের খুন করার শাস্তি আমি আপনাকে দিয়েই ছাড়বো। যে বলে দেখে নিব তুমি কিভাবে কেসটা জিততে পারো। জিনা অনেক খারাপ ভাষায় তাকে বলে যে আমি কিভাবে কেস জিতবো এটা আমি আপনাকে বলতে বাধ্য নই। এটা বলে জিনা চলে যায়। তাহলে চলে আসুন চায়নায়। এখানে আমরা পেনিকে দেখতে পাই যে কিনা একজন হিপনোটিস্টকে ডেকেছিল, আর ওই হিপনোটিস্টকে বলে যে লিয়ের সব পুরনো স্মৃতিকে মুছে দিন। জিনা নামের একটি মেয়ে তার স্মৃতিতে আছে, ওই মেয়েটাকে স্পেশালি মুছে দিন, না হয় ও অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে। ডক্টর বলে ঠিক আছে, আমি এটা করে দিব। ডক্টর লিয়ের চিকিৎসা শুরু করে দেয়। ডক্টর লিকে প্রশ্ন করে তুমি কে? তখন লি সব কিছু উত্তর দেয়। লিকে বলে যে তুমি লাস্ট কখন খুশি হয়েছিলে। তখন লি জিনার কথা চিন্তা করে। ডক্টর বলে এই স্মৃতিগুলো তোমাকে অনেক বেশি ডিস্টার্ব করছে, তাই আমি এই স্মৃতিগুলো তোমার মাথা থেকে মুছে দিব, আর তোমার জ্ঞান ফিরতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। এখন তুমি রিল্যাক্সে ঘুমাতে পারবে যদি তোমার এই স্মৃতিগুলো আমি মুছে দেই। এইভাবে ডক্টর জিনার স্মৃতিগুলো লিয়ের মাথা থেকে মুছে দেয়। অন্যদিকে আমরা এনরিকে দেখতে পাই।
এন্ড্রি চেয়ারম্যানের ওয়াইফকে বলে যে আপনি সবাইকে কাজ থেকে কেন বের করে দিচ্ছেন। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে যে তুমি এটা মনে রেখো, এখন তুমি কোনো কিছুই না এই কোম্পানির, আমি হচ্ছে এই কোম্পানির চেয়ারম্যান, আমি যা সিদ্ধান্ত নিব তাই হবে। এন্ড্রি বলে যে আপনি ভুলে যাচ্ছেন বাবা অসুস্থ, বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চেয়ারম্যানের ওয়াইফ বলে তুমি ভুলে যেও না যে আমি এখন চেয়ারম্যান, আমার যা ভালো মনে হয় আমি তাই করব। এখানে তারা একজন নতুন লয়ার নিয়োগ দেয়। এই নিউজটি যখন জিনার কানে আসে, জিনা ভাবে এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ ডোডো গ্রুপে ঢোকার। আর এতে তার ফ্রেন্ডও তাকে সাপোর্ট করে, বলে তুমি চিন্তা করো না, আমি এটার ব্যবস্থা করে দেব। অন্যদিকে আমরা নাতানকে দেখতে পাই যে কিনা তার পছন্দ মতো একজন লয়ার নিয়োগ করার চেষ্টা করছিল। এন্ডি বলে যে তুমি এসব কি করছো, আমাদের লয়ারকে বাদ দিয়ে তুমি একজন নতুন লয়ার আনার চিন্তা করছো, তুমি মনে রেখো তোমার কোনো প্ল্যানই সাকসেস হবে না। নাতান বলে যে তোমার কথা তো আমি বাদই দিলাম, তোমার কোনো কথাই তো আমি হিসাবে ধরি না, আমি লয়ার নিয়োগ দেব, দেখি তুমি কি করতে পারো। অন্যদিকে আমাদের চায়নাতে দেখানো হয় লিয়ের হুঁশ ফিরে যায়। লি এসে বসের কাছে বসে প্রশ্ন করে যে আমি এখানে কেন, আমি কোথায় আছি। বস বলে যে তুমি গত 1 বছর ধরে কোমায় আছো, এখন তুমি সুস্থ হয়েছো, আমি এতদিন ধরে চিন্তা করছিলাম তোমার যখন হুঁশ ফিরবে তোমাকে আমি একটা প্রশ্ন করব, তুমি আমার জান কেন বাঁচিয়েছিলে। লি বলে যে আমি তখন চিন্তা করিনি যে আমি কেন বাঁচিয়েছি। লি বলে আমার মনে হয়েছে যে আপনাকে বাঁচানোর দরকার, যার কারণেই আমি আপনাকে বাঁচিয়েছি। বস বলে যে তুমি যেহেতু আমাকে বাঁচিয়েছো তোমার সাথে আমার কিছু কথা আছে। ধরো লি, তুমি আর আমি একরকমই, কারণ তুমিও তোমার ফ্যামিলিকে হারিয়েছো, আমিও আমার ফ্যামিলিকে হারিয়েছি। আজ থেকে 20 বছর আগে তুর্কিতে আমি যখন আমার পাসপোর্টের জন্য নামি, আমার গাড়ি বাস্ট হয়ে আমার বাচ্চা এবং আমার ওয়াইফ মারা যায়। তারপর থেকে আমি একাই আছি এবং তোমার বিষয়েও আমি জানি যে তুমি এত বছর ধরে একা একা বসবাস করছো তোমার মা বাবা মরে যাওয়ার পর। আমি চাই তুমি আমার ছেলের মতো হয়ে থাকো, আর আমার পরে আমার যত দায়িত্ব আছে সব কিছু তুমি গ্রহণ করো। তুমি কি এতে রাজি আছো? লি বলে যে আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। তখন বস বলে যে আমি জানি যে তুমি জেজের উপর থেকে বদলা নিতে চাও, এই জন্য তোমার পাওয়ারের প্রয়োজন, আর আমার একজন ছেলের প্রয়োজন। তুমি যদি আমার ছেলে হয়ে থাকো তাহলে আমি তোমাকে এই সব পাওয়ার দিয়ে দিব। আইনি নিয়ম কারণ মেনে লি তাকে বাবা হিসাবে স্বীকার করে এবং বস তাকে ছেলে হিসাবে অ্যাডপ্ট নিয়ে নেয়। তাদের বাবা ছেলের সম্পর্ক হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচন করা হয় লিকে। এবং অন্যদিকে আমাদের দেখানো হয় ডোডো কোম্পানিতে নতুন উকিল নির্বাচন চলছিল, যেখানে জিনাও আসে। জিনাকে 1 বছর পর দেখে এন্ড্রি অনেক বেশি চমকে যায়। নাতান তো তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সবার ইন্টারভিউ শেষে যখন জিনার বক্তব্য দেওয়ার পালা ছিল তখন এন্ড্রি বলে যে এই ছোট একটি মেয়ে কিভাবে সবকিছু সামলাতে পারবে। নাতান বলে যে তুমি তোমার বক্তব্য শুরু করো। জিনা তার বক্তব্য দেয়। বক্তব্য দেওয়ার শেষের দিকে সে বলে যে আমি জানি সবার থেকে হয়তো আমার যোগ্যতা কম, কিন্তু আমার রেটিংটা অনেক ভালো, কারণ আমি যে কেসগুলো হ্যান্ডেল করেছি প্রায় 99% কেসগুলো আমি জিতেছি। এখানে এন্ড্রি তাকে অপমানের সুরে বলে যে তুমি হয়তো যে মামলাগুলো জিতেছো ওই মামলাগুলো হয়তো ছোটোমোটো কোনো মামলা হবে, এগুলো জিতে তুমি এত বড় একটি কোম্পানিতে চাকরি করতে চাও, তুমি তো এখনই রিজেক্টেড। এটা বলে এন্ড্রিও চলে যায়। নাতান বলে তুমি চিন্তা করো না, নেক্সট রাউন্ডে তুমি অবশ্যই আসবে। কিন্তু নাতানের কথা ইগনোর করে জিনা চলে যায়। নাতানের অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আপনি ওকে কেন আমাদের গ্রুপে আনতে চান। তখন নাতান বলে যে জেকে টক্কর দেওয়ার মতো একমাত্র যদি কোনো মেয়ে থেকে থাকে তাহলে হচ্ছে জিনা, কারণ তুমি কিছুদিন আগে ইন্টারভিউতে দেখো নাই জেকে কিভাবে হেনস্থা করেছে জিনা, আর জেজের কারণে আমি চেয়ারম্যানের পদ থেকেও ত্যাগ করতে হয়েছে, আর আমার জায়গাতে সে এন্ড্রিকে এনে বসিয়ে দিয়েছে, যার কারণে আমি চাচ্ছি, এই জন্যই আমি চাই যে জিনা আমাদের কোম্পানিতে জয়েন করুক, এবং জেজের সাথে তার একটি শত্রুতা আছে, এই জন্য সে আমার হয়ে কাজ করবে। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা এন্ড্রির পিছুই ছাড়তে চায় না। এন্ড্রি যেখানেই যায় সে তার কাগজপত্র নিয়ে এন্ড্রির কাছে জমা দিয়ে দেয়, কিন্তু এন্ড্রি তাকে ইগনোর করে। রাতের বেলায়ও এন্ড্রির পিছে গিয়ে সে বলে তুমি কেন আমাকে ইগনোর করছো। এন্ড্রি এখানে বলে যে আমি তোমাকে ইগনোর করছি না, কিছু বছর আগে তো আমি তোমাকে বলেইছিলাম যে আমার আর তোমার রাস্তা একেবারেই আলাদা, আমাদের রাস্তা কখনোই এক হতে পারে না। জিনা বলে তুমি তো বলেছিলে যে সবসময় আমার পাশে থাকবে। এন্ড্রি বলে আমি বলেছিলাম, যখন আমি বলেছিলাম তখন তুমি কোথায় ছিলে, তখন কেন তুমি আমার কথা শোনোনি, আমি বারবার তোমার কাছে গিয়েছিলাম কিন্তু তুমি আমার একবারও কোনো কথা শোনোনি।
এটা বলে এন্ড্রি চলে যায়। অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই, যে কিনা 1 বছর পরে অন্য দেশ থেকে ফিরেছে, কারণ সে কিছুদিন যাবৎ বিদেশে ছিল চিকিৎসার জন্য। এখানে এন্ড্রি তার বাবাকে দেখে অনেক বেশি খুশি হয়। সে যখন অফিসে আসে সবাই তাকে মাথা নত করে সম্মান জানায়। স্যান্ডি তাকে এসে বলে, বাবা আমি আপনাকে এতদিন অনেক মিস করেছি। নাতানও মিথ্যা অভিনয় করে, সে বলে, বাবা একটি মিটিংয়ের কারণে আমি আপনাকে রিসিভ করতে যেতে পারি না। তখন চেয়ারম্যানের ওয়াইফও অনেক মিথ্যা সহানুভূতি দেখায়। সে বলে, কি করব বলো, তুমি তো আমার উপর এত দায়িত্ব চাপিয়ে দিয়ে গেছো, যার কারণে আমি তোমাকে আনতে যেতে পারিনি। চেয়ারম্যান তার রুমে এসে দেখতে পায় যে তার জায়গায় তার ওয়াইফের নাম লাগানো। তখন সে বলে যে তুমি অনেকটাই এগিয়ে গিয়েছো। চেয়ারম্যানের ওয়াইফ বলে যে কি করব বলো, তোমার অনুপস্থিতিতে তো আমাকেই সব কিছু দেখতে হতো, যার কারণে আমি দায়িত্ব নিতে বাধ্য হয়েছি। চেয়ারম্যান বলে, তুমি যে কিভাবে দায়িত্ব নিয়েছো তা তো আমি ভালো করেই জানি। আমার যত বিশ্বস্ত এমপ্লয়ি ছিল তুমি সবাইকে কাজ থেকে বের করে দিয়েছো, এবং তোমার হাতে যারা মিলায় তাদেরকে তুমি কোম্পানিতে জয়েন করিয়েছো। তুমি কি কি করেছো সব কিছু আমি ভালো করেই জানি। তুমি এখনই কোম্পানি থেকে রিজাইন দেও। তখনই সাথে সাথে সে তার এমপ্লয়ীদের ডেকে বলে যে চেয়ারম্যানের ওয়াইফ তার এমপ্লয়ীদের ডেকে বলে যে চেয়ারম্যান অসুস্থ হয়ে গিয়েছেন, তাকে বাসায় নিয়ে যাও। চেয়ারম্যানের পিএ তাদেরকে সরিয়ে বলে, আমি চেয়ারম্যানকে বাসায় নিয়ে যাব। অন্যদিকে এটা দেখে চেয়ারম্যানের ওয়াইফ অনেক বকাঝকা করে চেয়ারম্যানের পিএকে। এখানে আমরা লিকে দেখতে পাই, যে কিনা রশনির কাছ থেকে মার্শাল আর্ট শিখছিল। রশনি যখন তার মুখ খুলে তখন তার সৌন্দর্য দেখে লি বলে যে আমি কি তোমাকে কখনো ভালোবেসেছিলাম? রশনি খুশি হয়ে বলে, তুমি এই প্রশ্ন করছো কেন? তখন লি বলে, আমার অন্তর্মন বলে যে আমি কাউকে হয়তো অনেক বেশি ভালোবেসেছিলাম, কিন্তু আমি কাকে ভালোবেসেছিলাম এটা আমি মনে করতে পারছি না, যার জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করছি। যদি আমি তোমাকে ভালোবেসে থাকি তাহলে তুমি বলে দাও। রশনি বলে, ভালোবাসার কি এখন কোনো চান্স আছে? তখন লি বলে যে অবশ্যই না। তখন রশনি বলে যে তাহলে কেন এভাবে জিজ্ঞেস করছিলে? জিজ্ঞেস না করলেও তো পারতে। এভাবে রশনি তাকে একটু মিষ্টিভাবে শাসনও করে দেয়। অন্যদিকে পেনি চলে আসে। পেনি এসে লিকে বলে, স্যার আপনাকে বস ডাকছেন। লি বলে, তুমি আমাকে কখন থেকে স্যার ডাকতে শুরু করলে? তখন পেনি বলে যে আপনি আমার বসের ছেলে, আপনাকে তো অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে। লি বলে, আমি সম্মান দিয়ে কি করব? তখন সে বসের কাছে চলে যায়। বসকে গিয়ে বলে, বাবা আপনি কি আমাকে ডেকেছেন? বস বলে, তুমি কি জেজের কাছ থেকে বদলা নিতে চাও না? লি বলে, অবশ্যই নিতে চাই। বস বলে, তাহলে আমার কথা শোনো, কোরিয়াতে আমার একটি শিপিংয়ের ব্যবসা আছে, তুমি কোরিয়াতে চলে যাও। এখানে লুডো গ্রুপ আমাদের সাথে কাজ করার জন্য আবেদন করেছে। তুমি যদি শিপিংয়ের ব্যবসা নিয়ে কাজ করো তাহলে তুমি লুডো গ্রুপের সাথে শেয়ারে কাজ করে লুডো গ্রুপ থেকে বদলাও নিয়ে নিতে পারবে। এবং তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে যে আমাকে ফর্মুলা না দিয়ে অনেক বড় ভুল করেছে, তার কাছ থেকে এই বদলাটাও তোমাকে পূরণ করতে হবে। অন্যদিকে কোরিয়ায় আমরা মজোকে দেখতে পাই, যাকে যেতে পারছিল মারছিল, কারণ তার অবস্থা এখন খুবই বাজে ছিল। সে ভিখারির মতো রাস্তায় নেমে গিয়েছিল। তাকে কেউ খাবার দিলে সে খেত, আর না হয় সে এইভাবেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, কারণ তার তো কোনো কিছু ছিল না। হঠাৎ করে নাতান মজোর কাছে চলে যায়। সে মজোর কাছে গিয়ে বলে যে তুমি যদি ওই দিন আমার সাপোর্ট করতে তাহলে তোমার এই অবস্থা হতো না, কিন্তু তুমি আমার সাপোর্ট না করে তুমি চেংয়ের সাপোর্ট করেছো, তাহলে তুমি এখন মজা বুঝো। এখানে মজো বলে যে আমার যে অবস্থা হয়েছে তার চেয়ে খারাপ অবস্থা তোমার হবে। এখানে নাতান হাসতে হাসতে বলে যে আমার অবস্থা খারাপ হবে না, তোমার অবস্থা খারাপ আছে, খারাপই থাকবে। এটা বলে সে কিছু পরিমাণে টাকা দিয়ে মজোকে বলে যে তোমার যা করার মন চায় করে খেয়ে নিও। এটা বলে সে চলে যায়। অন্যদিকে আমরা গ্রেকে দেখতে পাই, যে কিনা একটি এখন রেস্টুরেন্ট চালাচ্ছিল, যেটা অনেক ছোট ছিল আকারে। এখানে খাবার খেতে মজো আসে। গ্রে বলে, তুমি তো টাকা দিতেও পারবে না, তাহলে কেন এসেছো? মজো বলে যে আমাকে খাবার খেতে দাও, টাকা একদিন পরিশোধ করে দেব। এই বিষয়গুলো পেনি তাকে ইনফর্ম করছিল। তাকে বলতে আমি লিকে বোঝাচ্ছি। সিন শিফট করে আমাদের ডোডো কোম্পানির হোটেলকে দেখানো হয়, যেখানে সেন্টি কাজ করতো। সেন্টির অ্যাসিস্ট্যান্ট সেন্টিকে বলে, আমাদের হোটেলে একজন নতুন ব্যবসায়ী আসছে, যে ব্যবসায়ী হচ্ছে কোটিপতি। আপনি যদি ওই ব্যবসায়ীকে পটাতে পারেন তাহলে আমাদের লুডো গ্রুপের অবস্থা ভালো হয়ে যাবে। আপনি তো জানেন যে আমাদের ডোডো গ্রুপের অবস্থা খুবই বাজে যাচ্ছে। আপনি যদি ওই ব্যবসায়ীর সাথে ডিল করতে পারেন তাহলে আমাদের জন্য লাভই লাভ। এখানে সেন্টি বলে, তুমি আমাকে কি ভেবেছো? লোকটি যদি বৃদ্ধ হয় বা তার যদি ইগো বেশি থাকে তাহলে কিভাবে সম্ভব? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে ম্যাম আপনি কি আমাদের গ্রুপের জন্য এটাও করতে পারবেন না? এটা শোনার পর কিছুটা রাজি হয়ে যায় সেন্টি। সে বলে ঠিক আছে, দেখা যাবে। অন্যদিকে আমরা মজোকে দেখতে পাই, যে কিনা যেখানেই ফ্রি খাবার দেওয়া হতো সেখানেই চলে যেত। পেনি এখানে মজোর সাথে দেখা করতে আসে এবং পেনিকে দেখে অবাক হয়ে যায় মজো। পেনি বলে, আমার বস তোমার সাথে দেখা করতে চায়।
যেখানে ডোডো গ্রুপের হোটেলের ঠিকানা দেওয়া থাকে। অন্যদিকে গ্রেকে দেখানো হয় যার কাছে রোশনি এসেছিল। রোশনিকে দেখে তো ডোডো অনেকটাই অবাক হয়ে ভয় পেয়ে যায়। সে বলে, তুমি এত বছর পর কোথা থেকে আসলে? তখন রোশনি বলে যে আমাদের বস তোমার সাথে দেখা করতে চায়, আর এই জন্যই আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এটা শোনার পর সে চমকে গিয়ে ঠিকানাটা রেখে যায় আর এখান থেকে চলে যায় রোশনি। আসলে সে চিন্তাও করতে পারেনি রোশনি এখানে আসবে। এখানে আমরা লিকে দেখতে পাই যে কিনা ডোডো কোম্পানি হোটেলে চলে আসে। অন্যদিকে আমরা সেন্টিকে দেখতে পাই যে কিনা লিকে পটানোর জন্য হোটেলে এসেছিল। সেন্টি জানতো না যে সে যার সাথে দেখা করতে এসেছে সে লি, কারণ তার নাম এখানে কে বলেছিল তার অ্যাসিস্ট্যান্ট, যার কারণে সে চিন্তা করছিল যে এর সাথে কিভাবে মিটিং ফিক্সড করবে। এটা চালুর অন্যদিকে আমরা দেখতে পাই যে যে তার নির্বাচনের জন্য অনেক ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিল। সে লোকদেরকে উল্টাপাল্টা অনেক কিছু বোঝাচ্ছিল যে সে তাদের জন্য এটা করবে ওটা করবে, বা সে অনেক কিছু করে ফেলেছে। আর লোকজন তাকে অনেক ভালোভাবে সাপোর্ট করছিল, কারণ তার অবস্থান এখানে অনেক ভালো ছিল। অন্যদিকে আমরা লি এবং রোশনিকে দেখতে পাই যারা গাড়ি থেকে নামে, আর তাদের গাড়ি থেকে নামতে দেখে ফেলে যে এটা দেখে যে অনেকটাই অবাক হয়ে যায়, ভাবে যে সে বারবার কিভাবে বেঁচে যায়। নীলও লিকে দেখে নেয়, আর লি তাদেরকে দেখে গলা কাটার ইশারা দেখায়। এই ইশারার মাধ্যমে বোঝায় যে আমি চলে এসেছি তোমাকে শেষ করতে, তোমাকে শেষ করেই ছাড়বো। আর আমাদের মনে অনেকগুলো প্রশ্ন রেখে এই পার্টি শেষ করে দেওয়া হয়। এখানে প্রশ্ন হলো, লি কি তার প্রতিশোধ নিতে পারবে? জিনা কি আবার ডোডো গ্রুপে নতুন করে জয়েন করতে পারবে এবং তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে পারবে? লি কি জিনাকে আসলেই চিনতে পারবে নাকি এভাবেই থেকে যাবে? এই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই সিরিজের এই পার্টটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।